তারেক রহমানের ক্ষমতার শুরুতেই তিনি নতুন করে যেই ধরনের অবস্থা তৈরি করেছেন বাংলাদেশে বেশ আলোচনার জন্ম দিচ্ছে। কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি গতকালকে বাংলাদেশের ৬টি সিটি কর্পোরেশনে দলীয় নেতাদেরকে অর্থাৎ বিএনপির সমস্ত দলীয় নেতাদেরকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। এই যে দলীয়করণ আর আত্মীয়করণের কারণেই কিন্তু বিগত শেখ হাসিনা যে বিগত ১৫ বছর বা ১৭ বছর যে রাষ্ট্র ক্ষমতায় ছিল তার কিন্তু এই দলীয়করণ এবং আত্মীয়করণের কারণেই কিন্তু বাংলাদেশে শেখ হাসিনাকে স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এবং শেখ হাসিনার পতনের জন্য শেখ হাসিনা নিজে দায়ী ছিল এই দলীয়করণ এবং আত্মীয়করণের জন্য। আজকে তারেক রহমান মাত্র এক সপ্তাহ হলো তিনি ক্ষমতায় এসেছেন। এসেই আমরা দেখলাম চিফ প্রসিকিউটর সেই তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশের ১৮ কোটি জনগণের দাবি তাজুল ইসলামের মতো একজন সৎ এবং যোগ্য প্রসিকিউটর বাংলাদেশের দরকার। আওয়ামী লীগের এবং শেখ হাসিনার বিচার এই দেশের মাটিতে ন্যায্যভাবে হতে হলে। তাছাড়া আমরা দেখলাম দলীয়করণ কিভাবে করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এইরকম দলীয়করণ আগে পরে কখনো করা হয়েছে কিনা বাংলাদেশের মানুষ কিন্তু সেটা দেখেনি। যেটা আমরা দেখলাম যে বাংলাদেশের ৬টি সিটি কর্পোরেশন, যেখানে ঢাকা উত্তর, দক্ষিণ এবং নারায়ণগঞ্জ, গাজীপুর, খুলনা এবং সিলেট, এই ৬টি এই সিটি কর্পোরেশনে সেখানে একেবারেই দলীয় অর্থাৎ বিএনপির দলীয় সিনিয়র নেতা কর্মীদেরকে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। অথচ বিগত দিনে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি দেখি, যেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়নি, অর্থাৎ সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছে সেখানে সরকারি কর্মকর্তাদের। অথচ বিএনপি সরকার ক্ষমতায় এসেই তারা এই যে নিয়োগ দিল প্রশাসক, তারা সব কিন্তু তাদের দলীয় চিহ্নিত প্রকাশ্য সেই নেতাকর্মীদেরকে কিন্তু নিয়োগ দিল। এটা বাংলাদেশের জনগণ হয়তোবা ভালো চোখে কিন্তু দেখেনি। এবং বিরোধী দলগুলো বিশেষ করে জামাত ইসলাম এবং এনসিপিও কিন্তু ইতিমধ্যে তাদেরকে নিয়ে বেশ সমালোচনা করতেছে। এবং এটা যে বাংলাদেশে একটা নিরপেক্ষ এবং সুষ্ঠু সরকার যে পরিচালনা করবে বিএনপি, সে তার কিন্তু একটা বাধাগ্রস্ত এখনই আমরা দেখছি। অর্থাৎ তার কিন্তু বিরুদ্ধে তাদের যে অবস্থান, অর্থাৎ জনগণ যেটা চায় নিরপেক্ষ এবং সুষ্ঠু বাংলাদেশ পরিচালনার যে স্বপ্ন তারা দেখতেছিল, সেটা থেকে কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এরকম দলীয়করণ এবং আত্মীয়করণের কারণেই কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছিল, এটা বিএনপিকে মাথায় রাখতে হবে। অপরদিকে আমরা এই স্থানীয় সরকার নির্বাচনটা, যেখানে মাত্র ২ থেকে ৩ দিন আগে আমরা দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আলোচনা করতে যে স্থানীয় সরকার নির্বাচন খুব শীঘ্রই অর্থাৎ অতি শীঘ্র, যেখানে আমরা মনে করছিলাম যে হয়তো ১ থেকে ২ মাসের ভিতরে হয়তো নির্বাচন হবে। কিন্তু এই বিএনপি সরকার যেভাবে এই প্রশাসক নিয়োগ দিয়েছে বিভিন্ন সিটি কর্পোরেশনে, সেখানে মনে হয় না তারা ২, ৪, ৬ মাসের ভিতরে তাদের কোনো পরিকল্পনা আছে বাংলাদেশে এই নির্বাচনের। অতএব বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনটা কিন্তু বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অর্থাৎ ডক্টর ইউনূস সরকারের সময় কিন্তু এই ব্যাপারে বাংলাদেশে বিভিন্ন বিরোধী দলগুলো কিন্তু তারা চাপ প্রয়োগ করেছিল। অর্থাৎ জাতীয় নির্বাচনের আগেই তারা চেয়েছিল স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানটা হোক। কিন্তু একমাত্র বিএনপির ভেটোর কারণে কিন্তু সেটা সম্ভব হয়নি। এবং বিএনপির একটা পরিকল্পনা ছিল তারা আগামী জাতীয় অর্থাৎ এই নির্বাচনে তারা ক্ষমতায় আসবে এবং তাদের মতো করে তারা এই নির্বাচনগুলো পরিচালনা করবে। তারই কিন্তু প্রমাণ কিন্তু এখন দেখা যাচ্ছে। যেখানে আমরা দেখলাম যে শুধু এই চিফ প্রসিকিউটর এরকম না, বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু এখন পদ থেকে অনেককেই সরিয়ে দেওয়া হচ্ছে। এবং বিগত অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা, যে বিশেষ করে এই যে খলিলুর রহমান পররাষ্ট্র উপদেষ্টাকে এখন পররাষ্ট্র মন্ত্রী করা হয়েছে, এটাও কিন্তু বাংলাদেশে প্রমাণ করে যে বিগত অন্তর্বর্তীকালীন সরকার এই বিএনপিকে সমর্থন করত এবং বিএনপির সমর্থনে তারা কাজ করেছে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই পররাষ্ট্র এই মন্ত্রী এখন খলিলুর রহমানকে নিয়োগ দেওয়া। এরকম অনেক কিছুই কিন্তু সামনে আস্তে আস্তে ভেসে আসতেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা তারা এই বিএনপি সরকারকে ক্ষমতায় আনার জন্য তারা যে চেষ্টা করেছে বা তাদের যে সমর্থন ছিল প্রকাশ্যে অপ্রকাশ্যে যেভাবে হোক না কেন তারা যে সমর্থন করেছে, এটা কিন্তু এখন প্রমাণ পাওয়া যাচ্ছে। বাংলাদেশে যদিও নির্বাচন হয়েছে ১২ই ফেব্রুয়ারি, সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন, সারাদিন যেভাবে নির্বাচনটা হয়েছে কোনো রকম কোনো সহিংসতা ছাড়া বাংলাদেশের মানুষ এটাকে স্বাগত জানায়। কিন্তু নির্বাচন পরবর্তী ভোট গণনা এবং ডিক্লারেশন নিয়ে কিন্তু বাংলাদেশে যে ভোটের অর্থাৎ নির্বাচনের যে ইঞ্জিনিয়ারিং একটা শব্দ বা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, এটা কিন্তু বাংলাদেশের এখন ১৮ কোটি জনগণ বিশ্বাস করে। অতএব এই ভ্রান্তভাবে বা অবৈধ কায়দায় সরকার গঠন করা, এটাও কিন্তু বিএনপির জন্য একটা বড় চাপ। অতএব আগামী ৫ বছর বাংলাদেশে এই বিএনপি সরকার তারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে আসলেই তারা এই দেশ পরিচালনা করতে পারবে কিনা, ইতিমধ্যে তাদের অনেক নেতাকর্মীদের কথা এবং আচরণে কিন্তু সেটা মনে হচ্ছে না। ইতিমধ্যে তারা গণভোটে হ্যাঁকে বাংলাদেশের যেখানে প্রায় ৩/৪ জনগণ
এই গণভোটে হ্যাঁ বিজয় করেছে, অথচ সেই বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দল যারা সরকার গঠন করার সাথে সাথেই তারা সেই গণভোটকে উপেক্ষা করে তারা অর্থাৎ এই গণভোটের উপরে দাঁড়িয়েই, বিপ্লবের উপরে দাঁড়িয়েই সেই বিপ্লবকে তারা অস্বীকার করতেছে, গণভোটকে তারা অস্বীকার করতেছে, অর্থাৎ জনগণের বিরুদ্ধে তাদের অবস্থান ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। এটা বাংলাদেশের জনগণ হয়তো বা খুব বেশি ভালোভাবে নিবে না, কিন্তু যদি বিএনপি মনে করে যে আমরা ক্ষমতায় বসে গেছি, আমরা যা ইচ্ছা তাই করব, শেখ হাসিনার মতো শক্ত অবস্থান নিয়ে আমরা যা মনে চাই তাই করব, এবং শেখ হাসিনার মতো এরকম রাষ্ট্র ক্ষমতায় আমরা শক্তি প্রয়োগ করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করবে তারা, এটা যদি চিন্তা করে থাকে তাহলে সেটা ভুল করবে। কারণ বিএনপিকে এখন শেখা উচিত বিগত 17 বছর আওয়ামী লীগের যেই সমস্ত কর্মকাণ্ডের কারণে আজকে আওয়ামী লীগের পতন হয়েছে, এটা থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত। আর বিএনপি যদি সেটা এখন শিক্ষা না নেয় তাহলে এটা বিএনপির জন্য মস্ত বড় একটা বিপদ হয়ে দাঁড়াবে সামনে। কারণ জনগণ কিন্তু বাংলাদেশের এখন আর বোকা নাই, জনগণকে কিন্তু এখন আর ধোকা দিয়ে বোকা বোঝানো যায় না। বাংলাদেশের জনগণ হচ্ছে এখন সবচাইতে বেশি জানলেওয়ালা বুঝনেওয়ালা, অর্থাৎ তারা যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু এখন সরকারের বিরুদ্ধে যে কোনো সময়। অর্থাৎ বাংলাদেশের জনগণ যদি রাজপথে নামে তাহলে কোনো সরকার টেকার কিন্তু ক্ষমতা নাই। কারণ 17 বছরের সেই স্বৈর শাসককে যদি মাত্র 17 দিনে এই দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতা থেকে নামাতে পারে, এই জিনিসটা বিএনপি সরকারকে মাথায় রাখতে হবে। তারেক রহমানকে এখন বাংলাদেশের জনগণের পালস বুঝেই তাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে, জনগণের বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র দলের এবং নিজেদের স্বার্থ রক্ষার জন্য যদি তারা চেষ্টা করে বা সেইভাবে যদি তারা সরকার চালাতে চায়, এটা তাদের জন্য একটা ভুল হবে। তবে বাংলাদেশে দলীয়করণ এবং আত্মীয়করণ যেটা বিগত দিনে আওয়ামী সরকার করেছিল, সেই অবস্থাটা বিএনপির মাধ্যমে হোক, এটা বাংলাদেশের জনগণ চায় না। আমরা বিএনপির কাছে অবশ্যই আশা করি যে বিগত আওয়ামী সরকার যখন বাংলাদেশে স্বৈরশাসক হিসেবে যখন তিনি আত্মপ্রকাশ করেছিল, বাংলাদেশে যখন জেল, জরিমানা, জুলুম, অত্যাচার, নির্যাতন, খুন, গুম, রাহাজানি, দখলবাজি, টেন্ডারবাজি এরকম যখন ভয়াবহ একটা অবস্থা তৈরি করেছিল, তখন কিন্তু বাংলাদেশের মানুষ আওয়ামী এন্টি হিসেবে বিএনপিকেই সমর্থন করেছিল, এবং এই বিএনপিতেই তখন আস্থা রেখেছিল যে বিএনপি বাংলাদেশে একটা সুন্দর পরিবেশ নিয়ে আসতে পারবে। সেই জায়গাটাতে কিন্তু বাংলাদেশের মানুষের যে আস্থা, সে আস্থা আসলেই বিএনপি এখন রাখতে পারবে কিনা। কারণ ক্ষমতা মাত্র 1 সপ্তাহ হলে এর ভিতরেই তাদের নেতাকর্মীদের যেই ধরনের কথা যেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাসতেছে এবং প্রকাশ্যে তারা যেই ধরনের অবস্থা তৈরি করতেছে, এবং গণভোটের বিপক্ষে তাদের যে অবস্থান দেখতেছি, এবং আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসনের যে ষড়যন্ত্র তাদের ভিতরে দেখা যাচ্ছে, এটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না। এবং বাংলাদেশে হয়তোবা আবারও কি নতুন করে এই 24 জুলাই বিপ্লবের মতো কি আরও একটা বিপ্লব প্রয়োজন কিনা, এমন একটা গুঞ্জন কিন্তু বাংলাদেশের বিভিন্ন এখন জনে জনে কিন্তু এটা আলোচনা হচ্ছে। কারণ বাংলাদেশের মানুষ মনে করতেছে যদি বিএনপি আওয়ামী লীগের মতো ওই ধরনের চরিত্র নিয়ে বাংলাদেশে আবার নতুন করে তারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু তারা তৈরি হয়ে আছে বিগত জুলাই বিপ্লবের মতো আর একটা নতুন বিপ্লব করে এই বিএনপি সরকারকেও পতন ঘটাইতে চায়। কিন্তু অতএব বিএনপিকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশের অধিকাংশ জনগণ কিন্তু তাদের বিপক্ষে আছে। তারা যদি মনে করে আমরা 213টা আসন পেয়ে বা 200-র অধিক আসন পেয়ে আমরা বিজয় লাভ করেছি, বাংলাদেশের জনগণ তাদের পক্ষে কথা বলে না। এখনো যদি বিএনপি রাজপথে তাদের প্রয়োজনে এই রাজপথে জনগণকে ডাকে, এবং অপরদিকে যদি বিরোধী দল এই যদি 11 দল তারা যদি রাজপথে ডাকে, এখনো বিএনপির চেয়ে অধিকাংশ লোকগুলো এই 11 দলের পক্ষে তারা রাজপথে নামবে আমাদের বিশ্বাস। অতএব বিএনপিকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, তাদেরকে এই রাষ্ট্র ক্ষমতায় থেকে তাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা দেশের পক্ষে কাজ করা রাজনৈতিক দল, আমরা সেই জিয়াউর রহমানের আদর্শের রাজনৈতিক দল, আমরা গণমানুষের দল, এটা তাদেরকে প্রমাণ করতে হবে। তবে জনগণের বিপক্ষে গিয়ে কখনো কোনো জিনিস তারা যদি চেষ্টা করে এই দেশে করার, সেটা কিন্তু কখনো সম্ভব হবে না। তবে বাংলাদেশে ইতিমধ্যেই যে চারিদিকে যে শোরগোল শুরু হয়েছে, চাঁদাবাজি, ধান্দাবাজি নিয়ে নতুন করে বিএনপির নেতাকর্মীরা তারা মাঠে যেভাবে সরব হয়েছে, এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে অনেক জায়গায় আমরা দেখলাম যে নড়াইলে এক জায়গায় বিএনপির 4 জন নেতাকর্মী আওয়ামী লীগের হামলায় তারা নিহত হয়েছেন। এই ধরনের ঘটনা থেকে কি বিএনপির এখনো শিক্ষার সময় হয় নাই? বিএনপি বিগত 17 বছর জেল, জরিমানা, জুলুম, অত্যাচার, নির্যাতন, খুন, গুম, রাহাজানি এগুলো আওয়ামী লীগের কাছ থেকে তারাই তো সবচেয়ে বেশি শিকার হয়েছে। তবে সেই বিএনপি আবার কিভাবে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, কিভাবে তারা নির্বাচনের পরে আবার তাদের শীর্ষস্থানীয় নেতারা, এমনকি বড় বড় নেতারা, এমপি, মন্ত্রী, তারা এখন বিভিন্ন জায়গায় এই আওয়ামী লীগের অফিসগুলো খুলে দিল, তাদের কি চিন্তা ভাবনা এটা আমরা বুঝতে পারতেছি না। আসলে কি তারা বাংলাদেশে বিএনপির আদর্শ লালন করে, নাকি তারা ভারতের কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা বাংলাদেশে চেষ্টা করতেছে? এটা কিন্তু এখন বাংলাদেশের মানুষ যদিও অনেকটা নীরব ভূমিকায়
এগুলো ফলো করতেছে, দেখতেছে। 12 তারিখের নির্বাচনের ফলাফল কিন্তু বাংলাদেশের মানুষ দাঁত কামড়িয়ে এটা মেনে নিয়েছে। তার মানে এই না বিএনপি যদি মনে করে যে আমাদেরকে ভয় পেয়ে বাংলাদেশের মানুষ চুপ করে আছে, এটা ভুল হবে। বাংলাদেশের মানুষ কিন্তু আসলে ভয়ে নাই, বরঞ্চ বাংলাদেশের মানুষ পর্যবেক্ষণ করতেছে যে বিগত স্বৈরশাসককে আমরা যে কারণে আমরা বাংলাদেশ থেকে বিদায় করেছি, সেই ধরনের আবার আচরণ নিয়ে বিএনপি কি আসলে বাংলাদেশে আবারও সেই আচরণ ফিরিয়ে আনতে চায় কিনা, এটা অবলোকন করতেছে। তবে আমরা মনে করি বাংলাদেশে আওয়ামী এনটি হিসেবে যেমন বিএনপিকে বাংলাদেশের মানুষ সমর্থন করতে এখনও তাদেরকে সমর্থন করে, তবে সেই সমর্থনটা ধরে রাখতে পারবে কিনা বিএনপি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তবে এই মুহূর্তে বাংলাদেশে তারেক রহমানের বাংলাদেশকে যদি ঠান্ডা পরিবেশ করতে হয়, তাহলে তার আরেকটা ঘোষণা দেওয়া উচিত যে আমরা আগামী 5 বছর নয়, বরঞ্চ মধ্যবর্তী সময়ে আমরা আরেকটা জাতীয় নির্বাচন দিব। সেই নির্বাচনে আমরা সকলে মিলে একটা সুন্দর ফেয়ার নির্বাচনের মাধ্যমে আবার নতুন করে একটা নির্বাচনের মাধ্যমে যাদেরকে জনগণ সমর্থন দেবে তাদেরকে আমরা ক্ষমতায় পাঠাবো, এমন একটা, অর্থাৎ মধ্যবর্তী একটা নির্বাচনের ঘোষণা এখন এই তারেক রহমানের দেওয়া উচিত। এবং আমরা আশা করি যে বাংলাদেশে এই তারেক রহমান তিনি এমন একজন ব্যক্তি যার মাতা এই দেশে প্রধানমন্ত্রী ছিল, তার বাবা রাষ্ট্রপতি ছিল, তিনিও প্রথমবারেই এই প্রধানমন্ত্রী, অর্থাৎ তিনি বাংলাদেশের সবচেয়ে ভাগ্যবান একজন ব্যক্তি। তার এই ভাগ্য অর্থাৎ কোন দিকে যাবে ভবিষ্যৎ বাংলাদেশে, তিনিও কি আবার হাসিনার মতো তার বাবার মতো এমন কোনো পরিস্থিতি তৈরি হবে কিনা, এটা তার মাথায় রাখতে হবে। তার জীবনে কিন্তু অনেক অভিজ্ঞতা আছে। 2008 সালের ঘটনা কিন্তু তার অনেক মনে থাকার কথা। অবশ্যই তিনি বাংলাদেশ থেকে 17 বছর লন্ডনে কেন থেকেছিলেন, কেন তাকে বাংলাদেশ থেকে লন্ডনে যেতে হয়েছে, এটা তার মাথায় অবশ্যই রাখতে হবে। সেই নির্যাতনের কথা তার ভোলার কথা না। অবশ্যই এগুলো মাথায় রেখে তিনি দেশ পরিচালনা করবেন, এটা আমাদের দাবি। আমরা আশা করি তারেক রহমানের হাত ধরেই একটা সুন্দর বাংলাদেশ আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন কমেন্টসে।